সবাইকে শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের ক্লাসে শুরুর পূর্বেই দেখো দুটি ছবি, দুই পাশে দুটি ছবি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কি বোঝানো হচ্ছে, তাই না? আমাদের দেশের মানচিত্র, তাই না? আমাদের দেশের মানচিত্র এবং পতাকা। বলো কে? আচ্ছা, ঠিক আছে। তো এই দুটি ছবি দেখার মাধ্যমে আমরা অনুধাবন করতে পারি যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে। দেখো, বঙ্গভূমির প্রতি, ঠিক আছে, একটি বিখ্যাত কবিতা এবং খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি কবিতা এবং অর্থবহ একটি কবিতা। আমি শুরুতেই বলেছি যে আমরা কিছুক্ষণ আগে যে কথাটি বলছিলাম যে দেশপ্রেম বা দেশের প্রতি আমাদের প্রত্যেকের যে দায়বদ্ধতার জায়গা, অর্থাৎ দেশকে ভালোবাসা, দেশকে রিপ্রেজেন্ট করা, দেশকে অনুভূতি দিয়ে, মানে মনের অনুভূতির সর্বোচ্চ পর্যায়ে দিয়ে কি করা, ফিল করা, অনুধাবন করা, সেই ব্যাপারটি আমরা এই কবিতার মধ্যে দেখব। অর্থাৎ বঙ্গভূমির প্রতি, বঙ্গভূমি এই শব্দটি বলা হচ্ছে, এই শব্দের অর্থ হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বঙ্গভূমি মানে আমাদের বাংলাদেশকে বলা হচ্ছে এই দেশের প্রতি, অর্থাৎ জন্মভূমির প্রতি, মাতৃভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত তিনি কি বলতে চাচ্ছেন সেটা আমরা আজকে এই কবিতার ব্যাখ্যায় দেখব। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছ। মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে কোনো না কোনো তথ্য তোমাদের জানা আছে। মাইকেল মধুসূদন দত্ত দেখতে, হ্যাঁ স্যার, বাংলা সনেটের জনক। হ্যাঁ হ্যাঁ, শুধু বাংলা সনেট না, আরো অনেক কিছু জনক। তুমি একটা উল্লেখযোগ্য কথা বলেছ, সনেটের জনক। বাংলা কাব্যে বা বাংলা সাহিত্যের সর্বপ্রথম সার্থক সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা এই কথাগুলো বলবো। সনেট মানে কি স্যার? সনেট কি? কথাগুলো বলবো। সনেট এক ধরনের কবিতা, ঠিক আছে, 14 লাইনের এক ধরনের কবিতা। এই 14 লাইনটাকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম অংশে 8 লাইন থাকে, দ্বিতীয় অংশে থাকে 6 লাইন। এই 8 এবং 6 এই দুই অংশ মিলিয়ে হচ্ছে 14 লাইন। তো সনেটের বাংলা নাম হচ্ছে চতুর্দশ পদী কবিতা, অর্থাৎ যে কবিতায় 14টি লাইন রয়েছে। তো এই যে মাইকেল মধুসূদন দত্তের ছবি তোমরা দেখতে পাচ্ছ, উনি দেখতে এরকম ছিলেন। আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের মানে মূল ক্লাসে যাওয়ার পূর্বে আমরা একটু মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে তথ্যগুলো জানবো। তার জন্ম হচ্ছে 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয়। জীবনের উচ্চাকাঙ্ক্ষা থেকে তিনি বিলেতে চলে যান এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে? পেশাগত জীবনে দেখো, বাংলা ইংরেজি ছাড়াও তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন। বেশ কিছু ভাষা তিনি জানতেন, যেমন হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলেগু, এই ভাষাগুলো মাইকেল মধুসূদন দত্ত জানতেন। কবি ও দক্ষ ইংরেজি লেখক হিসেবে তার সুনাম ছিল। অর্থাৎ ব্যক্তিগত জীবনে তিনি দক্ষ কবি ও দক্ষ ইংরেজি লেখক হিসেবে নাম কামিয়েছিলেন। কাব্যগ্রন্থগুলো যদি আমরা দেখি, যে তার যে বিখ্যাত রচনা রয়েছে, সেই বিখ্যাত রচনার মধ্যে তিনি মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে চিরস্মরণীয় হয়ে আছেন। বাংলা ভাষার প্রথম মহাকাব্য, প্রহসন কি বলছি, বাংলা ভাষার প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, এই কাব্যটি তিনি রচনা করেন। অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম যে মহাকাব্য, সার্থক মহাকাব্য রচিত হয়, সেই সার্থক মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। এছাড়া মহাকাব্য আর কাব্যের মধ্যে পার্থক্য কোথায়? মহাকাব্য এবং কাব্যের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। পার্থক্য হচ্ছে শুধু কাব্য, যেটা কাব্য হচ্ছে কয়েকটি কবিতার সংকলন, অর্থাৎ একটি গ্রন্থের মধ্যে বিভিন্ন কবিতার যে
সমষ্টি, সেটি হচ্ছে কাব্য। আর মহাকাব্য হচ্ছে যে একটি কবিতা, দীর্ঘ কবিতা, অনেক বড় একটি কবিতাই রচিত হয় এবং সেখানে উপন্যাসের মতো গল্প থাকে, চরিত্র থাকে, তারপরে আরো বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে সেখানে। তো সেরকম একটা দীর্ঘ কবিতা হচ্ছে মহাকাব্য। তো সেই ধরনের একটি কাব্য মেঘনাদ বধ কাব্য, প্রথম সার্থক মহাকাব্য বাংলা সাহিত্যের, সেই কাব্যটিও মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন। আর প্রহসন তুমি জিজ্ঞেস করেছো, প্রহসন হচ্ছে এক প্রকার নাটক, ছোট নাটিকা অর্থে, অর্থাৎ নাটকের ক্ষুদ্র একটি অংশ, নাটকের মতোই, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে প্রচলিত কোনো অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ করে কোনো মানে বিষয়কে উপস্থাপন করা। ঠিক আছে? তো যাই হোক, তার রচিত প্রহসনগুলোর মধ্যে দেখো, একেই কি বলে সভ্যতা, এখানে একটু ভুল আছে, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুটি প্রহসন মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন। নাটকের মধ্যে দেখো শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি। বলো। স্যার প্রহসন বলতে কি বুঝিয়েছে স্যার? প্রহসন আমি বললাম না প্রহসন কি, বাকিরা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। Yes, sir. তাহলে ও তো শুনতে পারেনি, তাই না? প্রহসন হচ্ছে, আমি আরেকবার বলি, প্রহসন এটি নাটকের মতোই, মানে খুব ছোট একটা সংস্করণ। ঠিক আছে? নাটক মানে নাটক সাহিত্য, যেটা সাহিত্যের নাটক, তোমরা হয়তো বা সাহিত্যের নাটক ওভাবে পড়ো নাই, যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে। তো সাহিত্যের এই নাটকের একটি ক্ষুদ্র সংস্করণ হচ্ছে প্রহসন, যেখানে মূল উদ্দেশ্য থাকে সমাজের কোনো অসঙ্গতিকে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে উপস্থাপন করা। ঠিক আছে? স্যার বুড়ো শালিকের ঘাড়ে স্যার এটা মানে কি? এটা মানে তোমার এখন জানতে হবে না। ঠিক আছে? এই একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুটি হচ্ছে প্রহসন জাতীয় রচনা। ঠিক আছে? দুটি গ্রন্থ, আলাদা আলাদা বই। ওকে, এই বই পড়লে তাহলে তুমি এই বুড়ো শালিকের ঘাড়েরও এই শব্দের, এই কথার মানে বুঝবে। ঠিক আছে? যাই হোক, ব্যক্তিগত উদ্যোগে যদি পড়তে চাও পড়তে পারো, তবে বুড়ো শালিকের ঘাড়েরও বলতে এই গ্রন্থে ওই সমাজের বৃদ্ধ বা বয়স্ক মানুষ যারা, তাদের কিছু অসঙ্গতি বিষয় তুলে ধরা হয়েছে। আর সভ্যতার নামে বেশ কিছু অসভ্যতা বা অসঙ্গতি একেই কি বলে সভ্যতা প্রহসনে তুলে ধরা হয়েছে। ঠিক আছে? আমাদের মূল আলোচক বিষয় এগুলো না, আমরা কবিতার আলোচনাতে যাব। এগুলাতে বেশি কথা বললে তোমার মূল কথা কিন্তু শেষ করতে পারবো না। ঠিক আছে? যাই হোক, 1873 খ্রিস্টাব্দের 29 জুন কলকাতায় মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন। এছাড়া তোমাদের বইয়ে কবি পরিচিতির মধ্যে বেশ কিছু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো জানতে হবে। ওই যে চতুর্দশপদী কবিতাবলী নামে একটি সনেট সংকলন তিনি রচনা করেন। তারপর বইয়ের যে কবি পরিচিতি রয়েছে, সেই পরিচিতিটাও তোমরা একটু চোখ বুলিয়ে নিবে। ঠিক আছে? যাই হোক, তারপরে মূল কবিতা শুরুর পূর্বে আমরা কিছু শব্দের অর্থ জানবো, যে শব্দের অর্থগুলো এই কবিতায় মানে কাজে লাগবে। দেখো, মিনতি শব্দের অর্থ হচ্ছে বিনীত প্রার্থনা করা। আমরা যে মোনাজাত করি নামাজের পরে বা বিভিন্ন সময় মোনাজাত করি বা মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সেই প্রার্থনা হচ্ছে মিনতি। পরমাদ শব্দের অর্থ হচ্ছে ভুল বা ভ্রান্তি, প্রমাদ। কোকোনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম। দেখো ছবিতে দেখতে পাচ্ছ, লাল পদ্ম হচ্ছে কোকোনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম। নীর শব্দের অর্থ হচ্ছে পানি বা জল। সমন শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর দেবতা। আমরা ইসলাম ধর্মে আমরা যেটাকে আজরাইল বলি, যাকে, তিনি সমন অর্থাৎ মৃত্যুর দেবতা। মক্ষিকা শব্দের অর্থ হচ্ছে মাছি। মক্ষিকা শব্দের অর্থ কি? মাছি। বর শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ বা দোয়া। মানস শব্দের অর্থ হচ্ছে মন। তামরস শব্দের অর্থ হচ্ছে পদ্ম। তামরাস শব্দের অর্থ কি? পদ্ম ফুল। শরদে শব্দের অর্থ হচ্ছে শরৎকাল।
ওকে, তাহলে এই শব্দগুলো আমরা জানলাম। আমরা এখন মূল কবিতার আলোচনাতে যাব। আমরা প্রত্যেকটি লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। দেখো, কবি বলছেন, রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো নাগো তব মন ককনদ। কবিতাটা একটু দুর্বোধ্য মনে হতে পারে তোমাদের কাছে, কিন্তু কবিতার অর্থ খুবই সহজ এবং খুবই তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, কবি শুরুতেই বলছেন রেখো, মানে রেখো মা দাসের মনে। মা বলছেন কাকে? বঙ্গভূমিকে, তার জন্মভূমিকে তিনি মা সম্বোধন করছেন। তো সেই মাকে তিনি বলছেন যে মা, তুমি এই দাসকে তোমার মনে রেখো। অর্থাৎ কবি নিজেকে দাস হিসেবে তুলনা করছেন এবং জন্মভূমিকে তিনি মা বলছেন। জন্মভূমিকে মা সম্বোধন করে বলছেন যে রেখো মা দাসের মনে, অর্থাৎ হে মা, তুমি তোমার মনে এই দাসকে রেখো। এ মিনতি করি পদে, আর এই মিনতি, এই প্রার্থনা আমি তোমার পদে করি। পদে শব্দ অর্থ হচ্ছে পায়ে। আমি তোমার পায়ে এই প্রার্থনা করি যে তুমি এই দাসকে তোমার মনে রেখো। ঠিক আছে, এরপর কবি বলছেন, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো নাগো তব মন কখনো দে। অর্থাৎ সাধিতে মনের স্বাদ, অর্থাৎ মনের ইচ্ছা, মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা পূরণ করতে ঘটে যদি পরমাদ। সাধিতে মানে সাধন করতে, পূরণ করতে মানে মনের ইচ্ছা পূরণ করতে ঘটে যদি পরমাদ, যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি ঘটে। অর্থাৎ কবি তার নিজের কথা বলছেন এখানে, সেটা কি? যে আমি যদি আমার মনের কোনো ইচ্ছা বা স্বাদ পূরণ করতে যে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, তাহলে মধুহীন করো নাগো তব মন কখনো দে। অর্থাৎ তোমার যে মনের পদ্ম ফুল, তোমার যে মনের লাল পদ্ম, সেই লাল পদ্মের মধু গ্রহণ করা থেকে আমাকে বিরত রেখো না। অর্থাৎ কবি এখানে অ্যাকচুয়ালি যে কথাটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে যদি আমি আমার মনের কোনো স্বাদ বা ইচ্ছা পূরণ করার জন্য যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, তাহলে তুমি যেন আমাকে তোমার কাছ থেকে বঞ্চিত করো না, আমাকে তুমি ত্যাগ করো না, আমাকে তুমি অস্বীকার করো না। মধুহীন করো না গো তব মন কখনো দে। এই শব্দের অর্থ যদি আমরা ব্যাপকভাবে চিন্তা করি তাহলে বুঝবো যে কবি তার জন্মভূমির কাছে প্রার্থনা করছেন যে তিনি তার জন্মভূমির পায়েই থাকতে চান, জন্মভূমিতেই ঠাই প্রার্থনা করেন। যদি তিনি কোনো ভুলও করে থাকেন তার ব্যক্তিগত জীবনে, সেই ভুলের মাসুল স্বরূপ, সেই ভুলের শাস্তি স্বরূপ তার জন্মভূমি তাকে যেন ত্যাগ না করে। অর্থাৎ মধুহীন করো না গো তর্ব কখনো দেয়। অর্থাৎ মৌমাছি যেরকম করে লাল পদ্ম বা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে, ঠিক তেমনি মানে সেই কোকোনট বা লাল পদ্ম যেমন ফুল, যেমন ওই মৌমাছিকে কি করে না, মধু সংগ্রহ থেকে বাধা দেয় না, বা মানে যতই তাকে কষ্ট দিক, ফুল কি করে না, মৌমাছিকে মানে মধু সংগ্রহ করতে বাধা দেয় না। ঠিক তেমনি কবিও বলছেন যে আমি যতই ভুল করি না কেন, আমি যতই অন্যায় করি না কেন, সেটা আমার মনের ইচ্ছা পূরণের জন্য বা হোক বা যে কোনো কারণে হোক, আমি যদি কোনো অন্যায় করি, ভুল করি, ভ্রান্তি করি, তাহলেও তুমি কি করো না, আমাকে বঞ্চিত করো না, তোমার মন থেকে আমাকে মুছে দিও না, তোমার মনের লাল পদ্ম থেকে আমাকে তুমি মধুহীন করো না। ঠিক আছে, এরপর দেখো কবি বলছেন যে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে। এই অংশটুকু একটু খেয়াল করে দেখো, সেটি বলা হচ্ছে যে প্রবাসে, অর্থাৎ কবি কোথায় অবস্থান করছেন? প্রবাসে। তোমরা নিশ্চয় জানো, জেনে থাকবে যে কবি মাইকেল মধুসূদন দত্ত তার ব্যক্তিগত জীবনে তিনি বিশেষ করে ইউরোপিয়ান কালচারের প্রতি তার অনেক বেশি আকর্ষণ ছিল।
ব্রিটিশ ভারতে তিনি বিশেষ করে ইংরেজি ভাষার প্রতি তার অনেক বেশি আকর্ষণ ছিল। তিনি চেয়েছিলেন যে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করার মাধ্যমে তিনি সারা পৃথিবী জুড়ে খ্যাতি অর্জন করবেন, এবং সেই আকাঙ্ক্ষা থেকেই, সেই ইচ্ছা থেকেই তিনি কি করেন, দেশ ত্যাগ করেন, ধর্ম ত্যাগ করেন এবং প্রবাস জীবন যাপন করেন। তো সে কারণে কবি বলছেন যে প্রবাসে একটা সময় তার সেই ভ্রান্তি তিনি বুঝতে পারেন, তার সেই ভুল তিনি উপলব্ধি করতে পারেন, এবং তিনি তখন বাংলা ভাষায় আবার কি করেন, সাহিত্য রচনা শুরু করেন। এ কারণে কবি বলছেন যে আমি তো প্রবাসে রয়েছি, প্রবাসে অর্থাৎ বাইরে, দেশের বাইরে, দৈবের বসে মানে হচ্ছে আকস্মিক, হঠাৎ যে কোনো সময় জীব তারা যদি খসে মানে হচ্ছে আমার জীবনের তারা যদি নিভে যায়, আমার জীবন তারা যদি শেষ হয়ে যায়, এ দেহ আকাশ হতে, অর্থাৎ আমার দেহ থেকে আমার প্রাণ যদি চলে যায়, আমার যদি মৃত্যু ঘটে, নাহি খেদ তাহে, তাতেও আমার কোনো দুঃখ নেই। বুঝতে পেরেছ? অর্থাৎ কবি প্রথম অংশের সঙ্গে এই অংশের সঙ্গে যদি আমরা মিলাই তাহলে বুঝবো যে কবি বলছেন যে আমি যদি কোনো ভুল ভ্রান্তিও করি আমার মানে ইচ্ছে পূরণের জন্য, তাহলেও তুমি কি করো না, আমাকে বঞ্চিত করো না, আমাকে তুমি ত্যাগ করো না, আমাকে তুমি অস্বীকার করো না। যদিও প্রবাসে থাকাকালে আমি যদি আকস্মিক মৃত্যুর কবলে পতিত হই, তাতেও আমার কোনো কি নেই, খেদ নেই, মানে দুঃখ নেই। খেদ মানে হচ্ছে আফসোস, মানে আমার কোনো আফসোস নেই, আমার কোনো খেদ নেই যদি তুমি আমাকে বঞ্চিত না করো। তাহলে এরপর কবি যে কথাটি বলছেন দেখো, জন্মিলে মরিতে হবে, অর্থাৎ অমরকে কোথা কবে, এই দুটি লাইন একসঙ্গে একটু খেয়াল করো। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, অর্থাৎ পৃথিবী জুড়ে সবচেয়ে চরমতম বাস্তবতা এটি যে জন্মগ্রহণ করেছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। অমরকে কোথা কবে, পৃথিবীর কোথাও কেউ কোনোদিন অমর হতে পারেনি, অর্থাৎ যার জীবন আছে তারই মৃত্যু হবে, জীবন যার, মৃত্যুও তার। যে জন্মগ্রহণ করেছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীর কোনো মানুষই অমর হয়ে থাকতে পারে না। বুঝতে পেরেছ? তারপরে কবি বলছেন, চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদে, অর্থাৎ জীবন নামক যে নদী, জীবন নামক যে যাত্রাপথ, সেই নদীর পথে, সেই যাত্রাপথে কখনোই নীর মানে হচ্ছে পানি স্থির হয়ে থাকতে পারে না। অর্থাৎ নীর মানে হচ্ছে মানুষের প্রাণ, মানুষের জীবন, মানুষের কি বলে মানে জীবনকাল, জীবনের সময়। ঠিক আছে? যেমন পানি যেরকম স্থিরভাবে কোথাও থাকতে পারে না, কোনো নদীতে, সমুদ্রে বা হচ্ছে যে কোনো পাত্রে পানি যেমন একদম স্থির হয়ে থাকতে পারে না, সে সবসময় নড়াচড়া করে। ঠিক আছে? বিভিন্ন পাতায় যেরকম করে পানি কি মানে থাকে, যে কোনো সময় সেই পানি পতিত হতে পারে। এই কারণেই কবি বলছেন যে চিরস্থির কবে নীর মানে এখানে জীবন অর্থে বোঝানো হচ্ছে, হাইরে জীবন নদী, অর্থাৎ মানুষের জীবনের যে আয়ু, নীর মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে আয়ু, অর্থাৎ মানুষের জীবনের জীবনকাল। তো কবি বলছেন যে মানুষের যে জীবন নামক যে নদী, সেই নদীর পানি হচ্ছে প্রাণ, সেই পানিটা কখনোই স্থির থাকে না। অর্থাৎ চিরস্থির কবে নীর, মানে কবে, কোথায় নীরটা চিরস্থির হয়ে আছে, হাইরে জীবন নদী, জীবন নামক নদে। কবি প্রশ্ন করছেন যে কখনো কি মানুষের প্রাণ এরকম স্থির হয়ে থাকতে পারে? কারণ মানুষের প্রাণ এমন অস্থির ভাবে থাকে যে কোনো সময় তার মৃত্যু আসতে পারে। অর্থাৎ মৃত্যুর যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তা যেমন রয়েছে, কিন্তু কখন হবে সেই নিশ্চয়তা কারোর নেই। অর্থাৎ যে কোনো মুহূর্তে একজন মানুষ মৃত্যুর কবলে ঢলে পড়তে পারে, সে শিশু হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যে কোনো বয়স্ক হোক। এই কারণে কবি বলছেন যে জন্মগ্রহণ করলে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে কোথাও কেউ কোনোদিন অমর হয়ে থাকতে পারেনি, এবং মানুষের যে জীবন, সেই জীবনে মানুষের যে আয়ু, সেই আয়ুটা কখনোই স্থির হয়ে থাকতে পারে না। এরপরেই দেখো কবি বলছেন,
কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে। এবার কবি বলছেন যে তবে কিন্তু যদি তুমি আমাকে মনে রাখো, যদি তুমি আমাকে তোমার মনে রাখো, নাহি মা ডরি সমনে, আমি মৃত্যুর দেবতাকেও ভয় করি না। অর্থাৎ মৃত্যুর জন্য আমি সদা প্রস্তুত। কবি বলছেন যেহেতু তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তিনি তার দেশকে ছেড়ে বিদেশে চলে এসেছেন এবং এই দেশকে ছেড়ে বিদেশে চলে আসাটা বেশ ভুল কাজ করেছেন, তিনি মানে খুব বড় একটা ভুল করে ফেলেছেন এবং তিনি সেই উপলব্ধি থেকে এখন দেশের প্রতি দেশকে সম্বোধন করে বলছেন যে আমি তো ভুল করেছি, আমি তো অন্যায় করেছি, কিন্তু তুমি যদি আমাকে ক্ষমা করো, তুমি যদি তোমার মনে আমাকে ঠাঁই দাও, আমাকে জায়গা দাও, তাহলে আমি মৃত্যুর দেবতাকেও কি করি না, ভয় করি না। কেননা মানুষ জন্মগ্রহণ করেছে, তাকে মৃত্যু বরণ করতেই হবে। মানুষের জীবনের আয়ুকাল যেমন মানে আকস্মিক, যে কোনো সময় তার আয়ু শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি সেই মৃত্যুর ভয় করি না যদি তুমি আমাকে তোমার মনে স্থান দাও, তুমি তোমার মনে আমাকে ঠাঁই দাও। এরপর দেখো, মক্ষিকাও গলে নাগো পড়িলে অমৃত হ্রদে। আগের লাইনের সাথে যদি মিলাই, যে তিনি বলছেন যে আমি মৃত্যুর দেবতাকে ভয় করি না, তারপরে কবি বলছেন যে মক্ষিকাও গলে নাগো পড়িলে অমৃত হ্রদে। অমৃত হ্রদ মানে হচ্ছে, অমৃত মানে হচ্ছে মধু, মধুর হ্রদ বা মধুর যে সমারোহ, মধুর পাত্রে যদি মাছি পড়ে তাহলে সেই মাছিটা গলে যায় না, ঠিক আছে, সেই মাছিটা অক্ষত থাকে, ঠিক আছে। তো কবি নিজেকে মাছির মতো একরকম একেবারে অতি সাধারণ ব্যক্তি হিসেবে মনে করছেন যে মক্ষিকাও গলে নাগো পড়িলে অমৃত হ্রদে। যদি অমৃত হ্রদে, হ্রদ মানে হচ্ছে যে সাগর, মানে সাগর না, কি বলা যায় এখানে, অমৃত হ্রদ শব্দটি বলা হচ্ছে অ্যাকচুয়ালি স্যার লেকের থেকে একটু বড়, সাগরের থেকে একটু ছোট। হ্যাঁ হ্যাঁ, রূপক অর্থে, রূপক অর্থে যে বলা হচ্ছে যে অমৃত বা মধুর কোনো পাত্রে যদি মাছি পড়ে তাহলে সেই মাছি মানে গলে যায় না, নষ্ট হয় না, ঠিক আছে, সে সেভাবে অক্ষত অবস্থায় থাকে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, ঠিক আছে, সেই মাছিটা যেমন অমৃত হ্রদে এরকম সবসময় থেকে যায়, ঠিক তেমনি সেই ব্যক্তি ধন্য পৃথিবীতে, নরকুল মানে হচ্ছে পৃথিবী, লোকে যারা নাহি ভুলে, অর্থাৎ যাকে, যে ব্যক্তিকে মানুষ ভুলে যায় না, সেই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে ধন্য ব্যক্তিতে পরিণত হয়। অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করলে স্বাভাবিকভাবেই সে মৃত্যুবরণ করে, কিন্তু যারা মৃত্যুবরণ করার পরেও যাদেরকে মানুষ মনে রাখে সেই ব্যক্তির জীবনটাই ধন্য। তোমরা উপরের কিছু ছবি দেখতে পাচ্ছ, বিশেষ বিখ্যাত মানে বিশেষ বিশেষ কিছু মানুষ যারা তাদের নিজ নিজ কর্মগুণের মাধ্যমে এখন পর্যন্ত আমাদের কাছে বেঁচে রয়েছেন, জীবিত রয়েছেন, অর্থাৎ তাদেরকে আমরা এখনো স্মরণ করি, তাদেরকে এখনো আমরা মনে রাখি। এই কারণে কবি মাছির উদাহরণ দিয়েছেন এখানে, যে মাছি যেরকম করে অমৃত হ্রদে পড়লে গলে যায় না, ঠিক তেমনি মানুষও তার মানে দেশ যদি তাকে ঠাঁই দেয়, দেশ যদি তাকে আশ্রয় দেয়, দেশ যদি তাকে মনে রাখে, তাহলে সেও ওই মাছির মতো গলে যায় না, ধ্বংস হয়ে যায় না, একেবারে। অমৃত হ্রদ বলতে কি বুঝিয়েছেন? অমৃত মানে মধু, মধু, ঠিক আছে, মধুর হ্রদ। তো বিষয়টি হচ্ছে যে কবি নিজেকে খুবই ক্ষুদ্র মানুষ হিসেবে এখানে বলছেন যে আমি তো একেবারে ছোট, মাছির মতো ছোট, কিন্তু আমাকে যদি তুমি, দেশকে তিনি বলছেন যে তুমি যদি আমাকে ঠাঁই দাও, আমাকে যদি স্থান দাও, তাহলে আমিও কি হতে পারবো, এই মাছির মতো অক্ষত হতে পারবো। এই তোমরা ডান পাশের কিছু শব্দ মানে কিছু মানুষের ছবি দেখতে পাচ্ছ, এই মানুষগুলোও ঠিক তেমনি তাদের দেশের জন্য, তাদের নিজ গুণের জন্য যে অবদান রেখেছেন, মানে দেশের জন্য যে অবদান রেখেছেন, তারপরে মানে কি বলবো, যে বিভিন্ন ক্ষেত্রে তারা যেভাবে নিজেদের অবদান রেখেছেন,
সেই অবদান রাখার কারণে মানুষ তাদেরকে এখনো মনে রাখছে। এই কারণে কবি বলছেন যে সেই ধন্য নরকুলে, অর্থাৎ পৃথিবীতে সেই ব্যক্তি ধন্য লোকে যারা নাহি ভুলে, অর্থাৎ মানুষ যাকে ভুলে যায় না। এরপরে দেখো, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, অর্থাৎ মনের মন্দিরে সদা মানে সব সময়, সেবে মানে সেবা করে, সর্বজন সব মানুষ যাদেরকে মনের মন্দিরে সেবে বা সেবা দেয়, তাদেরকে মনে রাখে, তারাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি সফল ব্যক্তি। চিন্তা করে দেখো, আমাদের মনের মধ্যে আমরা যখনই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বা হচ্ছে যে ওই যে হুমায়ুন আহমেদ, এই যে আইনস্টাইন, তাদের নামটা আমাদের মনে আসে, তখনই তাদের ভালো কাজগুলো, তাদের যে অবদান, সেই অবদানের কথা মনে রেখে তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাদেরকে কখনোই আমরা অসম্মান করি না। ঠিক আছে, এই কারণেই কবি বলছে যে মনের মন্দিরে, অর্থাৎ সাধারণ মানুষের মনের মন্দিরে তারা সবসময় কি হয়, মানে সেবিত হয়, তাদেরকে মানুষ সবসময় শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। অর্থাৎ দেখো আগের লাইনটা, কিন্তু কোন গুণ আছে, কবি আগে গুণের কথা বলছেন যে যে ব্যক্তিদের মধ্যে গুণ রয়েছে, যাদেরকে মানুষ ভুলে না, তাদের নিজের গুণের কারণে সেই ধরনের কোনো গুণ আমার নেই, যাচিব যে তবু কাছে, অর্থাৎ আমার এমন কোনো গুণ নেই যে গুণটা আমি যাচিব মানে দিব বা তোমাকে দেখাবো, সেরকম কোনো গুণ আমার নেই। অর্থাৎ এমন কোনো গুণ আমার নেই যে গুণটা আমি তোমার কাছে দেব। হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। তো বলছে যে আমি যে ওই ধরনের অমরতা অর্জন করব, আমি যে ওই ধরনের যে সকল মানুষদেরকে সারা জীবন মানুষ মনে রাখে তাদের মতো আমি হব, সেই ধরনের কোনো গুণ আমার কাছে নেই যে গুণ আমি দেখাবো। ঠিক আছে, অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত নিজেকে খুব ক্ষুদ্রভাবে উপস্থাপন করছেন। ঠিক আছে, যারা বড় তারা আসলে নিজেদেরকে ক্ষুদ্র বা ছোট ভাবেই মানুষের সামনে উপস্থাপন করেন। এই কারণে কবি বলছেন যে হেন অমরতা আমি, অর্থাৎ ওই ধরনের মানুষের মতো অমরতা হওয়ার মতো কোনো গুণ আমার নেই। তারপর বলছে যে তুমি বলো কহ, মানে তুমি বলো কহ গো শ্যামা জন্ম দে, অর্থাৎ হে জন্মভূমি। শ্যামা মানে হচ্ছে যে সবুজ শ্যামল বাংলাদেশকে তিনি এখানে সম্বোধন করছেন শ্যামা জন্ম দে বলে। বলছেন যে হে শ্যামা জন্ম দে, হে সবুজ শ্যামল আমার জন্মভূমি, তুমি আমাকে বলো যে আমার ওই ধরনের অমরতা অর্জন করার কোনো গুণ আছে কি যে যা আমি তোমার কাছে দেব। এরপরে কবি বলছেন যে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো। তারপরে তিনি আবার বলছেন যে যদি তুমি আমাকে দয়া করো, আমার যত দোষ রয়েছে, আমার যত ভুল রয়েছে, তা ভুলে আমার গুণগুলো যদি তুমি গ্রহণ করো। তারপরে দেখো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে, যদি তুমি আমার সকল ভুল ভ্রান্তি দোষ, আমার সকল অন্যায়কে তুমি মানে সরিয়ে আমার গুণগুলাকে যদি তুমি গ্রহণ করো, এবং আমার গুণগুলোর গ্রহণ করার পর মানে গুণগুলো গ্রহণের মাধ্যমে তুমি যদি আমাকে অমর করার বর দাও, হে বলছে দেহ দাসে সুবরদে, অর্থাৎ আমাকে তুমি আমার গুণের কারণে যদি অমরের বর দান করো, হে সুবরদে। সুবরদে মানে হচ্ছে দেশকে তিনি আবার এখানে সুবরদে শব্দ দিয়ে সম্বোধন করছেন, অর্থাৎ দেশই হচ্ছে একমাত্র সুবরদে, অর্থাৎ দেশই সবচেয়ে ভালো আশীর্বাদ দিতে পারে। বর শব্দ অর্থ হচ্ছে আশীর্বাদ, অর্থাৎ দেশ মাতৃকাকে তিনি সবচেয়ে উত্তম আশীর্বাদ দাতা হিসেবে এখানে কি স্যার বর দেহ দাসের অর্থ কি? বর দেহ দাসে, অর্থাৎ তুমি বর দাও আমাকে। দাস বলতে কবি নিজেকে বলছেন যে অমর করিয়া বর দেহ দাসে, অর্থাৎ আমাকে অমর করার জন্য তুমি এই দাসকে কি করো, বর দাও। তুমি তো সবচেয়ে ভালো বর দাতা, ঠিক আছে, তুমি সবচেয়ে ভালো আশীর্বাদ দাতা। তুমি আমাকে যদি আমার গুণের কারণে বর দাও, তাহলে আমি কি হতে পারি, অমর হতে পারি। ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, অর্থাৎ তোমার বর পেয়ে আমি যেন মানুষের স্মৃতি জলে ফুটে থাকি,
মা যথাফলে, দেখো মানে ফুটি যেন স্মৃতি জলে মানুষে 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 মানুষের মনের মধ্যে, যথারীতি মানুষের মনের মধ্যে আমি যেন স্মৃতির জলের মতো ফুটে থাকি যদি তুমি আমাকে কি করো, বর দাও। তারপর কবি বলছেন যে মধুময় তামরস কি বসন্ত কি শরদে, অর্থাৎ মধুময় তামরস, তামরস শব্দের হচ্ছে পদ্ম। তো বলছে যে এই পদ্ম ফুল যে মধুময় পদ্ম ফুল, যে পদ্ম ফুল বসন্ত বা শরৎ যে কোনো ঋতুতেই সে ফুটতে পারে, ঠিক তেমনি আমিও যেন মানুষের মনের মধ্যে সারা বছর সারা জীবন অনন্তকাল যেন আমি মানুষের মনের মধ্যে স্মৃতি জল হিসেবে ফুটে থাকতে পারি। তার বিষয়টি হচ্ছে যে কবি আসলে নিজেকে ছোট করে উপস্থাপন করছেন। তিনি বলছেন যে আমার এমন কোনো গুণ নেই যে গুণের কারণে আমি আসলে খ্যাতি অর্জন করতে পারি, আমি অমর হতে পারি। কিন্তু তুমি যদি আমাকে আমার সকল ভুল ভ্রান্তি অপরাধকে ক্ষমা করে আমার গুণকে তুমি স্বীকার করো এবং আমার গুণের বদলতে তুমি যদি আমাকে বর দান করো, সেই বরের বদলতে আমি যেন আজীবন মানুষের স্মৃতিপটে অমর হয়ে ফুটতে পারি, ঠিক যেরকম করে পদ্ম ফুল সারা বছর, কি বসন্তকাল বা কি শরৎকাল, বসন্তকাল হোক আর শরৎকাল হোক, সব সময় যেমন পদ্ম ফুল পানিতে ফোটে, ঠিক আমিও তেমনি মানুষের মনের মধ্যে এরকম পদ্ম ফুলের মতো ফুটে থাকতে চাই যদি তুমি আমাকে বর দাও। ঠিক আছে, আচ্ছা স্যার, এটা কথা ছিল স্যার। কথা তাহলে আগামী ক্লাসে, আজকে আর সময় নেই। যার যা প্রশ্ন আছে আমরা এই কবিতা নিয়ে আরো ব্যাখ্যা করব। তোমরা সবাই পড়বে, পড়ে